নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন নিশ্চয়ই। একটু পেছনের দিকে তাকান। আমরা আজকে আলোচনা করব, এর আগে আমাদের পলিটির যে প্লে স্টোর আছে সেখানে চলে যাবেন। সেখানে মোটামুটি আমরা ফান্ডামেন্টাল রাইট শেষ করে ফেলেছিলাম, কিন্তু এর মধ্যে কার ওপর লক্ষ্মীকান্ত এবং এনসিআরটি বইয়ের ওপরে মোটামুটি স্টাডি মেটেরিয়াল বানানো হয়েছে। এর মধ্যে 6th এডিশন চলে এসছে লক্ষ্মীকান্তের। ফলে আমাদের ওই যে সেকশন আর্টিকেল 28 পর্যন্ত আমরা যেটা পড়িয়েছি সেটাকে আবার একটু রিভাইভ করতে হবে, তার কারণ ওখানে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন আমাদেরকে দিতে হবে। এবার প্রশ্ন হচ্ছে, আমি কে? আমার নাম অমিতেশ বিশ্বাস, 2002 WBCS এক্সিকিউটিভ, এখন সিনিয়র ডেপুটি সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এবার যদি কারোর মনে হয় যে না, এ হয়তো ভিডিও হবে, তার কারণ ওরকমই তো লাগছে দেখতে, কিন্তু ঘটনা তা নয়। ঘটনা হচ্ছে, আমি 22 বছর বয়সে পরীক্ষা দিয়েছি, অর্থাৎ যেবার গ্রাজুয়েশন দিয়েছি, এবং ওই বছরই চাকরি পেয়েছি এবং চাকরিতে ঢুকেছি 23 বছর বয়সে। দ্যাটস ইট। এর বাইরে কোনো চিন্তা ভাবনা করার কোনো জায়গা নেই। আমি ডেপুটি ম্যাজিস্ট্রেট না, এসডিও না, এডিও না। যত এডিএম, এসডিও, বিডিও সবাই আমার জুনিয়র। এখানে বলার একটা কারণ আছে, এটা বলার আপনাদেরকে, যারা পড়াশুনো করছেন তারা তো ভুল অলরেডি করেই দিয়েছেন, যাদের বয়স 18-30 বছর হয়ে গেছে, 28-30 বছর হয়ে গেছে। কিন্তু যাদের বয়স, যারা কোনোভাবে যদি আমার এই ভিডিও দেখেন 18, 19, 20 বছরের মধ্যে এবং গ্রাজুয়েশন দিচ্ছেন, তাদের যদি সিভিল সার্ভিসে কোনো ইচ্ছা থাকে তাহলে অবশ্যই 3rd ইয়ারের সঙ্গে প্যারালালি সিভিল সার্ভিসের প্রিপারেশন নিন, এবং নেওয়ার পরে তারপরে পরীক্ষা দিন, 100% চাকরি হবে। যদি আপনি প্রিপারেশনটা লাইন মতো নিন, আমি যেভাবে দেখানো হচ্ছে, শুধু বেঁচে যেটা রেলেভেন্ট সেটাই দেখানো হচ্ছে। কে ফার্স্ট হলো, কে থার্ড হলো, কিচ্ছু যায় আসে না। কে টপার্স হলো, কিচ্ছু যায় আসে না। 1947-50 সালের পর থেকে 2020 সাল বহু লোক টপার হয়েছে, কারোর নাম লোকের মনে নেই। আমাদের WBCS এ, আইএসএ টপারের কোনো ভ্যালুই নেই, নো ভ্যালু। কারণ হচ্ছে, আমি 30 বছর বয়সে এইবার WBCS পেলাম। গতবার যদি একটি ছেলে 24 বছর, 23 বছর বয়সে পেয়ে থাকে, WBCS পেয়ে থাকে, আমাকে তার আগে যদি কেউ একজন 23 বছর বয়সে পেয়ে থাকে, তার আগের বছর যদি একজন 25 বছর বয়সে পেয়ে থাকে, তার আগের বছর যদি একজন 23 বছরের মতন, আমার মতন 23 বছরের চাকরির বছরে বসে থাকে, তাহলে আপনি এই বছর যদি ফার্স্ট হন, তাহলে এই সমস্ত লোকগুলো, আপনার বয়স 30-32, আপনি চারিদিকে বলে বেড়াচ্ছেন যে আমি টপার্স, আমি ও এসব বলে বেড়াচ্ছেন, বলে মানুষকে ডাইভার্ট করছেন। কিন্তু আপনি বলুন তো, 30-32 বছর যদি আমার বয়স হয় আর তারপরের ব্যাচে যদি থাকে, তাহলে আমাকে তো সারা জীবন তাকেই স্যার বললাম, তার আন্ডারেই কাজ করতে হবে। WBCS এ কোনো স্কোপ নেই যে একজনকে বাদ দিয়ে আর একজন তার উপরে বসবে। যদি আমাকে প্রমোশন দিতে দেরিও হয়, তাহলেও তার এফেক্টটা, যদি 5 বছর লাগে প্রমোশন দিতে, তাহলে এফেক্টটা 5 বছর আগের থেকে দেবে এবং আমাকে মাইনে দেবে। সেই জন্য আমি হাত জোর করে বলছি, যারা আছেন, যে বয়সেই আছেন, সেটাই ধরুন যে এটা আমার রাইট টাইম টু এন্টার WBCS। সেই অনুযায়ী কাজ করুন। এবার আমরা যেটাতে যাব সেটা হচ্ছে, আজকে বলেছি থ্রু আমরা ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি, আমি ওই লক্ষ্মীকান্তের ব্যাপারটাও বললাম। একটা জিনিসে যাই, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার ব্যাপারে যাব আমরা, যে হোয়াট ইজ সুপ্রিম কোর্ট ইন্ডিয়া। এই কনস্টিটিউশন কি একটা আইন? নো। আচ্ছা, আমি কেন ফোনটা কাটছি আপনি বুঝতে পারছেন না? কে বলছেন? হ্যালো, কেন বারবার কাটছি আপনি বুঝতে পারছেন না? আই এম ইন এ মিটিং। সুপ্রিম, এইবার তাহলে আইন কি?
আইনের ভাষায় যদি বলতে হয় যে এই কনস্টিটিউশনটা কি, কনস্টিটিউশন হচ্ছে একটা বই, ধরুন মানে ইয়েদের ক্ষেত্রে বাইবেল, খ্রিস্টানদের ক্ষেত্রে ধরুন কোরআন, তাহলে ওখানে যা লেখা আছে, বাইবেলে যা লেখা আছে, যারা খ্রিস্টান ধর্মাবলম্বী তারা তাই করবে। ধরুন রাইট টু লাইফ আমার ফান্ডামেন্টাল রাইট, এবার সরকার কোনোভাবে বলে আইন করলো যে না, কাউকে দেখা মাত্রই গুলি করে দেওয়া যাবে, তাকে মানে বিচারের মাধ্যমে আনার দরকার নেই, সরকার যাকে খুশি ইচ্ছা গুলি করে মেরে দিতে পারবে। সেটা কি হবে? কনস্টিটিউশন অনুযায়ী হচ্ছে না, তারপরে অবশ্যই আনকনস্টিটিউশনাল হয়ে যাবে। আর এই আনকনস্টিটিউশনাল বলার ক্ষমতা একমাত্র সুপ্রিম কোর্টকে দেওয়া আছে, যদিও হাইকোর্টকে দেওয়া আছে, তখন হাইকোর্টকেও দেওয়া আছে, কিন্তু হাইকোর্টের উপরেও তো একটা বেঞ্চ আছে, চ্যালেঞ্জ হলে সেখানে গিয়ে চ্যালেঞ্জ হবে। অর্থাৎ আলটিমেট আইনটা কে করছে, আলটিমেটলি কে মানে ইয়ে করছে কি, সুপ্রিম মানে ইয়েকে কনস্টিটিউশনকে কে ইয়ে করছে, মানে ব্যাখ্যা করছে সুপ্রিম কোর্ট। ধরুন আমাদের আইনে যে পদ্ধতিতে ভোট হয় সেই পদ্ধতিতেই ভোট হয়, কিন্তু হঠাৎ কেউ বলে দিল যে না আমি মেয়েদেরকে ভোট দিতে দেবো না। এই গভর্নমেন্ট যদি আইন করে যে মেয়েদের ভোট হবে 25 বছর বয়স থেকে আর ছেলেদের ভোট হবে 18 বছর বয়স থেকে, এরকম কোনো আইন করলো যদি কোনো গভর্নমেন্ট, ভায়োলেশন হলো। তার কারণ কনস্টিটিউশনে লেখা আছে যে অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি সমস্ত 18 বছরের উপরের লোককে দিতে হবে, তাহলে ওই আইন ভ্যালিডেট নয়। অর্থাৎ ফাদার আইন যেটা দেখে বানাতে হবে এবং যার থেকে যে আইনটা বানানো হবে সেটার সঙ্গে যদি একটুও কন্ট্রাডিকশন থাকে ইয়েতে, আমাদের একটা প্রধানমন্ত্রী হবে, আমাদের প্রধানমন্ত্রীই বলা হবে আর চিফ মিনিস্টারই বলা হবে, এটাও তো ওখানেই বলা আছে কিভাবে চিফ মিনিস্টার কাকে বলা হবে, কিভাবে সে নির্বাচিত হবে, ওর বাইরে গিয়ে কোনো কিছু হলে আনকনস্টিটিউশন হবে। অর্থাৎ কনস্টিটিউশন নিজে একটা কিন্তু আইন নয়, আইনের ফাদার অর মাদার অর আর কি বলবো, ওটা দেখে আইন করতে হবে। আর সুপ্রিম কোর্টকে যেটা দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টকে দেওয়া হয়েছে পার্ট 5 এর আর্টিকেল 4 পার্ট 5 এবং আর্টিকেল 4 এর 124 থেকে 147 ধারায় সুপ্রিম কোর্টকে এই অধিকার দেওয়া হয়েছে কনস্টিটিউশনের গার্জিয়ান এবং কনস্টিটিউশনের মানে মূল কনস্টিটিউশনের ব্যাখ্যাকারী হিসাবে এবং কনস্টিটিউশনকে প্রোটেকশন করার জন্য সুপ্রিম কোর্টকে দায়িত্ব দেওয়া হয়েছে। কোথায় দায়িত্ব দেওয়া হয়েছে আমি আবারও বলি, পার্ট 5 চ্যাপ্টার 4 আর আর্টিকেল 124 147 এখানে দেওয়া হয়েছে। এই জায়গাটা ইম্পর্টেন্ট কিন্তু মনে রাখার জন্য। তো এবার আমরা মানে সুপ্রিম কোর্টে ঢুকে যাব, ডাইরেক্টিভ প্রিন্সিপাল হলো মানে সবার মনে হতেই পারে যে মানে না জেনে তো আর কিছু করা যায় না, অ্যাটলিস্ট একটু যদি কোন জিনিস সম্বন্ধে জানা থাকে তাহলেই সবার সুবিধা হবে। আর্টস সায়েন্স কমার্স সবার কাছে যেহেতু এই সাবজেক্টটা পলিটিক্যাল সায়েন্সটা লাগে, আমরা কিন্তু ইন্ডিয়ান পলিটি পড়ি, নট ইন্ডিয়ান পলিটিক্যাল সায়েন্স, মানে ইন্ডিয়াস পলিটিক্যাল কনস্টিটিউশন আমরা পড়ি ইন্ডিয়ান পলিটি আর কনস্টিটিউশন বইয়ে মানে ডব্লিউবিসিএস আইএস যদি আপনি দেন যে কোনো চাকরির পরীক্ষা দেন তাহলে সেটা ইন্ডিয়ান পলিটি। কেন? কনস্টিটিউশন হচ্ছে থিওরি, যাকে দেখে প্র্যাকটিক্যালি আইন বানাতে হবে, কোশ্চেন সেখান থেকেই আসবে। কনস্টিটিউশনের ভেতরে কোন সেকশনের মধ্যে কি লেখা আছে ওই থিওরি আসবে না, প্রধানমন্ত্রী কোন আর্টিকেল অনুযায়ী হন সেটা আসবে। অর্থাৎ এক্সিকিউশন, অর্থাৎ যেটা আমরা প্র্যাকটিক্যালি এক্সিকিউট করছি সেটা হচ্ছে পলিটি। অতএব আমরা কিন্তু কনস্টিটিউশন পড়বো না ওই রিলেটেড কোনো জিনিস, এরকম চিন্তা করার কোনো কারণ নেই, ওই জটিল ভাষা জটিল কিছু দিয়ে শেখার কোনো ব্যাপার নেই। ব্যাপারটা আমি মনে হয় বোঝাতে পারলাম, পলিটি আর পলিটিক্যাল মানে কনস্টিটিউশনের মধ্যে পার্থক্য। আমরা যারা অ্যাসপিরেন্ট আছি, ধরুন আমি একসময় ছিলাম 22 বছর বয়সেতে, প্রথম ভালোই অ্যাসপিরেন্ট ছিলাম বলে 23 বছরে ঢুকে গেলাম, তারপরে তো ইতিহাস 20 বছর চলছে, প্রায় 20 বছর চললো। যাই হোক ওই সব জায়গায় যাব না,
এখন আমি মেন ঢুকে যাব এখানে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি আমাদের আসে হচ্ছে, এবার কিছু বলি কেন ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি। ওই দুটো তিনটে এখনো আমি আমার যে দেখবেন আগের যে ক্লাসগুলো দেখবেন আপনার, আমি বলছি ইন্ডিয়ান কনস্টিটিউশন পলিটি বলে আমার একটা মানে আছে, মানে আমার চ্যানেলে সিভিল সার্ভিস গেটওয়ে চ্যানেলে আমার আছে আছে, মানে কভার করা আছে মাত্র 3-4টে সেকশন বাদ দিয়ে কনস্টিটিউশনটা কভার করে ফেলেছিলাম। নেক্সট এডিশন চলে আসে, সেই জন্য আমরা মানে সেই এডিশন অনুযায়ী আবার নতুন করে আমাকে পুরো মেটেরিয়াল তৈরি করতে হচ্ছে, এবং যে মেটেরিয়ালগুলো বাদ গেছে, যে কথাগুলো আপনাদেরকে বাদ বলতে হবে এক্সট্রা, সেটা আমি ওখানে ইনক্লুড করে দেবো। তা এবার হচ্ছে কনস্টিটিউশন ফান্ডামেন্টাল রাইট, তারপরে হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ফান্ডামেন্টাল রাইট কি? আপনার ওটা রাইট। আমি ব্যাখ্যা করি কীভাবে। ধরুন ফান্ডামেন্টাল রাইট যেদিন থেকে এই ক্লাস 8 পর্যন্ত এডুকেশন ফান্ডামেন্টাল রাইট হয়ে গেছে, তারপরে ধরুন দূর পাহাড়ে কোনো একটা জায়গায় 4টে পরিবার বসবাস করে, সেই পাহাড় থেকে নিয়ারেস্ট স্কুল হচ্ছে 25 কিলোমিটার দূর। তাহলে গভর্নমেন্টের যদি সেখানে ব্যবস্থা না করে, ধরুন সেখানে 2টি বাচ্চা পড়ার মতন আছে, সেই 2টি বাচ্চার জন্য স্কুল বানাতে হবে। কারণ শিক্ষা এখন 8 পর্যন্ত ফান্ডামেন্টাল রাইট, ওটা 10 পর্যন্ত করার কথা চিন্তা ভাবনা করা হয়েছে। অলরেডি সুপ্রিম কোর্ট চিন্তা করেছে, আইনও মানে কনস্টিটিউশন হয়তো মানে সেই মানে সুপ্রিম কোর্ট রায় দিলে পরে অটোমেটিক্যালি ফান্ডামেন্টাল রাইট হয়ে যাবে। আর ফান্ডামেন্টাল রাইট হচ্ছে মানে যেটা এনফোর্স করতেই হবে গভর্নমেন্টকে, বাধ্যতামূলক। আর বাদ বাকি অনেক কিছু আছে বাধ্যতামূলক নয়। সেই ফান্ডামেন্টাল রাইট আর এমনি রাইটের মধ্যে তাহলে আমি লিগ্যাল রাইট আর ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পার্থক্য বোঝাতে পারলাম। এইবার তারপরে আসি হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। তাহলে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি কি? ম্যাক্সিমামটাই সোশ্যালিস্ট। অর্থাৎ আমাদের দেশ যখন স্বাধীন হয়েছিল এবং তার আগে, আমি আগের দিনও বলেছি যে নেহেরু, গান্ধীজি, সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে আমাদের স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে মানে যত লোক আছে, সর্দার বল্লভভাই প্যাটেল থেকে শুরু করে, এদের সবার একটাই সবার ছিল, সবাই সোশ্যালিস্ট। কোনো সোশ্যালিস্ট কোনো আইডিয়ার অনেক ফর্মে সোশ্যালিজম আছে, সেই সোশ্যালিজমের মধ্যেই পড়ে, সবাই কিন্তু সোশ্যালিস্ট। ফলে আমাদের কনস্টিটিউশনে যে সোশ্যালিস্ট যে ধারণা থাকবে না, এটা হতে পারে না। অর্থাৎ আমাদের যে কনস্টিটিউশনের যে সোশ্যালিস্ট ধারণা এটা লেখা আছে, ওইটা আমরা হতে চাই। ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট করলে আজকেই আপনার হবে, কেস হবে। কিন্তু এটা হচ্ছে আমাদের দেশের উদ্দেশ্য, যেহেতু আমরা সোশ্যালিস্ট মাইন্ডের চিন্তা ভাবনা করি। ম্যাক্সিমাম এই ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতে লেখা আছে যে একটা সোশ্যালিস্ট গভর্নমেন্টের মডেলে কিভাবে মানে সবাইকে একের পর এক সাস্টেনেবল ডেভেলপমেন্ট করে মানুষের জীবনযাত্রার মান অনেক উন্নত করা যায় এবং দেশের অর্থনৈতিক ব্যবস্থারও অনেক উন্নত করা যায়। ওইখানে আমরা পৌঁছাতে চাই। যেখানে পৌঁছাতে চাই সেটা আইনে বিচারযোগ্য হোক বা না হোক, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি কিন্তু ইম্পর্টেন্ট, তার কারণ আমরা ওখানে পৌঁছাতে চাই। তার একটা উদাহরণ দিই, সবার জন্য শিক্ষার ব্যবস্থা করতে হবে, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতে বলা ছিল। কিন্তু সেটা আমরা কি আইন মানে কনস্টিটিউশনে পেয়েছি? পাইনি। 2000 সাল নাগাদ পেয়েছি, অ্যারাউন্ড 2000। তাহলে কি হচ্ছে? তাহলে আমরা কিন্তু এখানে যা আছে সেটা ফান্ডামেন্টাল রাইটে নিয়ে আসলাম। আবার এইখানেও যে অনেক কিছু পাবেন এরপরে মানে ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি, প্রত্যেকটা জিনিস পাবেন, প্রত্যেকটা সোশ্যাল ইকোনমির মডেলের মধ্যে পড়ে, ডেভেলপমেন্ট মডেলের মধ্যে পড়ে। আমরা যেহেতু মিক্সড ইকোনমি একটা কান্ট্রি, সেখানে সোশ্যাল আইডিয়াও মানে পরিষ্কারভাবে বলা আছে এবং কনস্টিটিউশনে সেইভাবে বানানো আছে। এই প্রত্যেকটা জিনিস যেটা আমি আজকে বলবো সেটার মধ্যে দেখবেন যে মানে একটা সোশ্যালিস্ট চিন্তাভাবনা আছে এবং ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি কি সেটা মনে হয় আমি বোঝাতে পারলাম, এবং এই ইনফরমেশনগুলো হয়তো আপনার কাজে লাগবে। অর্থাৎ আপনারা কোথায় পৌঁছাতে চাই, কী কী ফলো করে, তার উদাহরণও দিয়ে দিয়েছি। অতএব এরপরে আর বোধহয় অসুবিধা হওয়ার কথা না। দেখুন সোশ্যালিস্ট প্রিন্সিপাল, এটা প্রথমেই বলে দিয়েছে, এটা
promote welfare of the people, inequality in income status, in ইনকাম স্ট্যাটাস অ্যান্ড অপরচুনিটিস, সবাইকে সমান অপরচুনিটি দিতে হবে। আমরা এখনো দিতে পেরেছি? পারিনি। তার মানে এখন আমরা কনস্টিটিউশনে যেটা হতে চাইছিলাম সেটা পারিনি। ইনকাম, সবাইকে সমান ধরনের ইনকাম দিতে পেরেছি? না, পারিনি। মিনিমাম ইনইকুয়ালিটি করতে পেরেছি? পারিনি। দেশের মাত্র 1% লোকের হাতে দেশের 40% অর্থ আছে, 10% লোকের হাতে 30% অর্থ আছে, আর 60% লোকের কাছে 7% দেশের অ্যাসেট আছে। তাহলে ইনইকুয়ালিটি বা ইকুয়ালিটির কথা আপনি ভুলে যান। যে দেশের 30 কোটি লোক কোনো একবেলা খায় না, ইনইকুয়ালিটি। এবার এটাই যদি এটাকে কিভাবে কনভার্ট করার চেষ্টা করা হয়েছে, যে লিগ্যাল আইনে আনার চেষ্টা করা হয়েছে কনস্টিটিউশনের, যেহেতু এটা উদ্দেশ্য, কিভাবে? এনরেগা, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। একটা অ্যাক্ট মানে একটা আইন, অর্থাৎ অন্যান্য গভর্নমেন্টের যে সমস্ত পলিসি থাকে, এই যে 500 টাকা করে যে আমাদের দেওয়া হবে, মা বোনেদের যে দেওয়া হবে, মানে টাকাটা দেওয়া হবে মাসে মাসে, সেটা কিন্তু একটা স্কিম। কিন্তু এনরেগা একটা স্কিম নয়, একটা আইন। অর্থাৎ ওই আইন যেহেতু সরকারকে আইনের মতন করেই মানতে হবে। তাহলে এই ইনইকুয়ালিটি দূর করার জন্য বা তার ইনকামের ব্যবস্থাটাকে মোটামুটি এনশিওর করার জন্যে ওইটা করা হয়েছে। এরকম আরও অনেক মেজার নেওয়া হয়েছে, সবই আইনের মাধ্যমে। তার মানে আমাদের উদ্দেশ্য অনুযায়ী আমরা কাজ করতে যাচ্ছি। কিন্তু এখন কিছু লোক যারা হয়েছে, মানে বিভিন্ন জায়গায় বললাম তো 56 ইঞ্চি ছাতিপাতি নিয়ে এসছে, তারা কি করছে? ক্যাপিটাল ইকোনমিটা আমাদের দেশে ধ্বংস করে দিচ্ছে এবং মিক্সড ইকোনমিক স্ট্রাকচার ধ্বংস করে দিচ্ছে। আগামী 10 বছরে আমাদের দেশ ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, 15 বছরে অবশ্যই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির মডেল হয়ে যেত, কিন্তু সেটা হবে না। সেটা আমাদের কারণে, আমরা যা ভুল করবো, আমরা যেমন লোককে বোঝাবো সেরকম লোককে। এম.কে. মহলানবিশ যে আছেন, যিনি 5-year প্ল্যানের প্রবক্তা, সে যা বলে দেবে জওয়াহরলাল নেহরু কিন্তু সেটাই ইমপ্লিমেন্ট করতো। আর এখানে তার উল্টোটা হচ্ছে। আমি তার কারণ সে হচ্ছে স্ট্যাটিস্টিক্স এবং ইকোনমিক্সের মহানবী। স্ট্যাটিস্টিক্স এবং ইকোনমিক্সের তিনি সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি তখন ভারতের। অর্থাৎ সে যা বলছে তাহলে রাইট ঢুকছে, ওই অনুযায়ী তাহলে পলিসি তৈরি হতো। আর এখন কি হচ্ছে? উপনে যিনি বসে আছেন তিনি মানে বিএ পাস না, এমএ পাস না, মাধ্যমিক পাস না, 8 পাস, কিচ্ছু জানা নেই। শুধু জানা আছে 56 ইঞ্চি ছাতি আছে, আর 15 লাখ টাকা সবাইকে দেবে বাইরের থেকে এনে। এর বাইরে আর কিছু জানা নেই। সেই লোকটা, সে মানে ইকোনমিক্স হলেও সে ঠিক করে, সে সোশ্যাল মিডিয়া, তার কোনো পরামর্শদাতার কোনো ব্যাপার নেই। কিন্তু সে নিজেই যা ভাববে তাই। আমি বলেছিলাম যে অনেকেই উনি বিখ্যাত হতে চান, নিশ্চয়ই উনি চান যে উনি যেগুলো করবেন সেগুলো ভালো হোক, কিন্তু প্র্যাকটিক্যালি ভালো হচ্ছে না। তো প্রবলেমটা তো সেখানে আসছে। স্কিম, এই যে লাইভলিহুড সিটিজেনশিপ, এই যে এগুলো বলা আছে, এটা আর্টিকেল, এই চিলড্রেনদের মানে যে অ্যাবিউজ করা যাবে না, সেটা 39-এ বলা আছে। এরকম যে চিলড্রেন, এইভাবে কোশ্চেনগুলো আসবে যে কোন ইয়েতে আর্টিকেলে আছে সবার সমান অপরচুনিটি, ইনইকুয়ালিটি, এইগুলো বলা আছে ডাইরেক্টিভ প্রিন্সিপালে, সেটা 38 হবে। আর 39-এ কি বলা আছে সেটা বলবে, সেটা হচ্ছে মানে অপরচুনিটি অফ হেলথ, এই যে স্বাস্থ্যের ব্যবস্থা, গভর্নমেন্টেরও স্বাস্থ্যের ব্যবস্থা রাখতে হয়েছে। তাহলে মানে গাড়ি কেনার কোম্পানি তো গভর্নমেন্টের নেই, স্বাস্থ্যের ব্যবস্থাটা কেন রাখতে হয়েছে? কারণ ওটা কনস্টিটিউশনে আছে এবং সেটাই পুরোটাই গভর্নমেন্টের করে দেওয়া উচিত। এবং সবার সমমানের মানে প্রাইভেটের যে ধরনের মানের করা হয় মানে মানে পড়ানো হয়, সেই রকম হসপিটাল, প্রাইভেটে যেরকম হসপিটাল আমরা পাই সেরকম হসপিটাল আমাদের করে দিতে হবে গভর্নমেন্টের। প্রাইভেটে স্কুল যেরকম ধরনের স্ট্যান্ডার্ডে পড়ায়, তাদের টিচার, তাদের পড়ানোর পদ্ধতি, সেই অনুযায়ী তুমি সমস্ত গরিব মানুষকে, সমস্ত ভারতবর্ষের লোককে তুমি সেই অধিকার দাও, দেখবে সব কিছু সলভ হয়ে গেছে। না রিজার্ভেশন, না কোনো কিছু, কারোর দরকার নেই।
যে যার এক্সেলেন্ট যে সে পাবে, এর মধ্যে তো অসুবিধার কিছু নেই, আমরা তো ডেমোক্রেটিক কান্ট্রির লোক। কিন্তু আমি যদি অপরচুনিটি না দিই তাহলে তো হবে না, সেটা প্রবলেমটা হচ্ছে সেখানে। তো এবার এই এখানে কোশ্চেন কীভাবে আসবে সেটা আমি বললাম। এই যে অপরচুনিটিস কোথায় বলা আছে, সবাইকে সেম অপরচুনিটি মিনিমাম নিয়ে, সেটা বলা আছে হচ্ছে আর্টিকেল 38-এ। এবার আবারও সোশ্যালিস্ট প্রিন্সিপাল, আমি সোশ্যালিস্ট প্রিন্সিপাল ব্যাখ্যা করেছি এর আগে। এই যে 38-এর, এটাও 39, এটা সেম পেজ চলে এসছে। যাই হোক, আমরা নেক্সট পেজে যাই। সোশ্যালিস্ট কনসেপ্ট প্রিন্সিপাল এর মধ্যে আছে, কেন আছে আমি সেটা বলেই দিয়েছি। টু প্রমোট ইকুয়াল জাস্টিস অ্যান্ড প্রোভাইড লিগ্যাল এড টু পুয়ার, 39A। ঠিক আছে, তাহলে ইকুয়াল জাস্টিস, এই যে ইকুয়াল জাস্টিসটা সবাইকে দিতে গেলে তাহলে সবার আইনি সহায়তা দরকার। কিন্তু লিগ্যাল এড কবে শুরু হয়েছে? স্বাধীনতা বানানোর প্রায় 50 বছর পরে, তারও পরে লিগ্যাল এড, অর্থাৎ যদি কোনো লোকের আইন, যদি কোনো লোকের ইয়ে না থাকে, অ্যাডভোকেট না থাকে, তাহলে স্টেট আইন করা আছে এরকম ভাবে, গভর্নমেন্ট, স্টেট মানে গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট হোক আর রাজ্য সরকারি হোক, স্টেট তাকে আইনের প্রোটেকশন দেবে, তাকে অ্যাডভোকেট দেবে এবং তার বিচার পদ্ধতি চলবে, তাহলে ইকুয়াল জাস্টিসটা আসবে। তা না হলে যে বড় লোক সে ভালো উকিল নিয়ে, যে গরিব লোক সে তো কিছু বলতে, তার তো উকিলই থাকবে না, কিছু বলতে পারবে না, তার মানে অটোমেটিক্যালি সে ইনজাস্টিসের ইয়েতে আসলো। অর্থাৎ লিগ্যাল এড যেটা আইন তৈরি করা হয়েছে, লিগ্যাল এড টু অল, মানে আমার কাছে টাকা না থাকলেও আমাকে, আমার যদি ইয়ে নাও থাকে তাহলে মানে কোর্টই একজন লিগ্যাল মানে এড দেবে আমাকে, কোর্টই বলে দেবে যে এই মানে ইয়ের মানে এই কজন ইয়ে আছে, অ্যাডভোকেট আছে, এদের মধ্যে কাকে আপনার পছন্দ, তা মানে সেই লোকটা তাহলে আপনার হয়ে কেস লড়বে। সেটা হচ্ছে এইটা এখানে বলা আছে, সেটা আর্টিকেল কত, আর্টিকেল 39-এ মনে রাখতে হবে। এটা লিগ্যাল এড কোন কোন ইয়ে অনুযায়ী হয়েছে, আর্টিকেল 39-এ। এবার কি, দ্য সিকিউর রাইট টু ওয়ার্ক, এডুকেশন অ্যান্ড পাবলিক অ্যাসিস্ট্যান্স কেস ওল্ড এজ সিকনেস, তার মানে গরিবদের মানে ওল্ড এজ মানে এই যে সামাজিক ইয়ে প্রোটেকশন, মানে ওল্ডার মানে সিনিয়র সিটিজেনদের, এই সমস্ত কিছুই ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসিতে বলা আছে। কেন ছিল না? 2014-তে আমি আগের দিনই বলেছি 18 কোটি টাকার বাজেট ছিল, আর এখনকার বাজেট কত? আর স্বাধীনতার সময় প্রথম বাজেট আমাদের কত হয়েছে? 375 কোটি টাকা। মানে 375 কোটি টাকার কয়েক লক্ষ গুণ বেশি হচ্ছে 18 লক্ষ কোটি টাকা। 18 লক্ষ কোটি যেটা আমরা খরচা করেছি এক বছরে, আর 375 কোটি টাকা খরচা করেছি এক বছরে। ওদের একটা ডিস্ট্রিক্টের একটা মানে ভিডিও খরচা করে 375 কোটি টাকা, সেটা সারা ভারতবর্ষে খরচা হয়েছে। এখনকার সেই জায়গা থেকে এই পর্যন্ত নিয়ে আসার পরে একজন ভাবলেন, বা আমি তো চিফ মিনিস্টার ছিলাম, আমি তো দেখতে পাচ্ছি 18 কোটি টাকা, এবার তা আমি সব পাল্টে দেবো, দুনিয়া পাল্টে দেবো, ভারতবর্ষের সব ইয়ে হয়ে যাবে, সমস্ত কিছু যা সত্যি মিথ্যে যা বলা থাকে বলে দিলাম। বলার পরে হলো না হলো তাতে আমার কি যায় আসে? আমার 12,000 টাকার প্লেন হলে, 12,000 কোটি টাকার প্লেন হলেই চলবে, আমি দৌড়ে উঠবো, দৌড়ে নামবো। যেরকম ইউরোপের লোকজন, ইউরোপের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টাররা করে, তারা ফিট দেখানোর জন্যে আমরাও সেরকম করবো, আমিও সেরকম করবো। আমি পুরো মোটামুটি মানে সারা পৃথিবীকে জানিয়ে দেবো যে না, ভারতবর্ষ একটা ভারতবর্ষ। ওইভাবে মানে ইকোনমিকে ডেভেলপ করে নয়। টু মেক প্রভিশনস জাস্ট হিউম্যান কন্ডিশন ওয়ার্ক অ্যান্ড ম্যান্ডেটরি রিলিফ, এটা আর্টিকেল 42। মানে এই আর্টিকেলটা এসে আমি বলে আগের দিনে দেখবেন বাবা সাহেব আম্বেদকরের যে ইয়েটা আছে সেটার থেকে এই আর্টিকেলটা এসছে। 1942-তে বাবা সাহেব আম্বেদকর গভর্নর ভাইসরয়ের পরামর্শদাতা গ্রুপের মধ্যে ছিলেন, এবং সেখানে বসে তিনি ইএসআই, প্রভিডেন্ট ফান্ড, এরকম ট্রেনিং ফান্ড, এ সমস্ত কিছুর ব্যবস্থা করেছিলেন। এই যে এটা হচ্ছে এই যে 42, সেটা হচ্ছে তাই।
এবং 8 ঘন্টার কাজ 8 ঘন্টার বেশি কাজ করতে হবে না তার অধিকার। আগে তো 18-19 ঘন্টা পর্যন্ত লোককে, গরিব লোকে কাজ করতে হতো, তার যে প্রভিশন সেই সমস্ত কিছু কিন্তু তুলে দেওয়া হয়েছে। সে মানে 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 কোন কে তুলেছে, তুলে দেওয়ার করার ব্যবস্থা হচ্ছে। এটা তো এটার অনুযায়ী তো এটা তো প্রয়োগযোগ্য নয়, সেই জন্য এটা হচ্ছে আমরা এখানে পৌঁছাতে চাই। এই অনুযায়ী আইন হয়েছে, হ্যাঁ হয়েছে, প্রোটেকশন অফ লেবারদের জন্য ওইগুলো দেওয়া হয়, আইন সেই অনুযায়ী হয়েছে। আমরা কিছুটা করার চেষ্টা করেছি, কিছুটা পেরেছি, কিছুটা পারিনি। 8 ঘন্টার বেশি এখন হয়তো 9 ঘন্টা খাটাতে পারে বড় জোর, কিন্তু 10 ঘন্টা চুরি করে হয়তো খাটালো। কিন্তু বাচ্চাদেরকে আপনি এখন কোনো দেখবেন না হোটেলের বাইরে বসে মানে বার্তন মাঝামাঝি করছে, দেখবেন না। লিগ্যাল বাচ্চাদের মানে কাজ করার 14 বছর পর্যন্ত উঠে গেছে, ওটা এখন 16 বছর পর্যন্ত করার চিন্তা ভাবনা চলছে। 16 বছরের নিচে কাউকে কোনো কাজে কাজ করানো যাবে না, এটা চিন্তা ভাবনা চলছে। তাহলে এবার হিউম্যান কন্ডিশন অ্যান্ড ওয়ার্ক অ্যান্ড মেটার্নিটি রিলিভ। মেটার্নিটি রিলিভ কি? মেটার্নিটি রিলিভ মানে যেটা পায় এই যে 2 বছর করে গভর্নমেন্ট এমপ্লয়িরা যারা মহিলা আছেন তারা তাদের সন্তান হলে সন্তানের বয়স 1 দিন থেকে 18 বছর বয়স পর্যন্ত তিনি মোট মানে 2 বছর ছুটি পাবেন। একটানাও তিনি নিতে পারেন, ভেঙে ভেঙেও নিতে পারেন, যখন যেমন দরকার হবে তিনি নিতে পারেন। তাহলে এই যে যেটা আমাদেরকে আইন হয়েছে, কি আইন হয়েছে, যে এই যে মেটার্নিটি লিভের আইন হয়েছে কোন ধারায়, এরকম একটা যদি প্রশ্ন আসে তাহলে উত্তর হবে আর্টিকেল 42 ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। আর মেক প্রভিশন অফ জাস্টিস হিউম্যান কন্ডিশনস অ্যান্ড ওয়ার্ক, তার মানে কি এই লেবারদের বা কারখানার সে বা কোম্পানি, সে কোম্পানি হোক, সফটওয়্যার কোম্পানি হোক, যাই হোক, সবারই কিন্তু গ্র্যাচুইটি হয়েছে এখন, সবারই কিন্তু 8 ঘন্টা কাজের মানে ব্যাপার আছে সবার জন্য, কিন্তু ইএসআই আছে সবার ব্যবস্থা করার জন্য। ইএসআইতে যদি সে যায় সেও সমান ট্রিটমেন্ট পাবে সেখানে। অর্থাৎ এই যে আইনগুলো হয়েছে সেগুলোই 41 অনুযায়ী হয়েছে। যখন এটা ম্যান্ডেটরি হয়ে গেলে ফান্ডামেন্টাল রাইট, আর এমনি হলে লিগ্যাল রাইট। যদি এইগুলো না করে তখন লিগ্যাল আইন না করলে যা প্রোটেকশন সুপ্রিম কোর্ট দেওয়ার সেটা দেবে, কিন্তু ফান্ডামেন্টাল রাইট হলে বাধ্য করতে পারবে। লিগ্যাল আইন হলে পরে অতটা বাধ্য করার একটু কম আছে, যদিও বা তার কারণ সরকারের ইচ্ছা না থাকলে তো হয় না, অতএব এটা মেনে নেবে সরকার, এটাই স্বাভাবিক। তো আমি বোধহয় আজকে আমরা এই পর্যন্তই। আমি বোধহয় বোঝাতে পারলাম। আমার উদ্দেশ্য হচ্ছে যে লক্ষ লক্ষ টাকা খরচা না করা, এবং গ্রামে যারা বসবাস করি, আমি গ্রামে বসবাস করি, আমার বসবাস করতাম, আমি যদিও স্কটিশ কলেজের স্কুলে পড়েছি, স্কটিশ চার্চ থেকে পড়াশুনো করেছি, কিন্তু আমার মতন তো সবার সুযোগ হয় না। গ্রামে বসবাস করতাম, যেখানে আমার 18 বছর বয়স হয়ে যাওয়ার পরে বিদ্যুতের ব্যবস্থা হয়েছে, পানীয় ট্যাপ ওয়াটার এখনও হয়নি। তো মানে এক সময় ছিল 99% লোকের বাড়িতে শৌচালয় ছিল না সেই গ্রামে। সে একদম দূর দূরান্তের একটা গ্রামে বসবাস করছি, আর এখন সেখান থেকে উন্নতি হয়েছে। হ্যাঁ হয়েছে, উন্নতি তো কিছু হয়েইছে, যারা পড়াশুনো করেছে, যারা ভালো জায়গায় গেছে, অনেক ছেলে মেয়ে আছে যারা ওরকম গ্রাম থেকে এসে আইআইটি পেয়ে এসে এখন আমেরিকাতে বড় বড় চাকরি করছে। উন্নতি হয়েছে, কিন্তু আমাদের যে অনুযায়ী হওয়ার দরকার সেই অনুযায়ী হতে পারেনি। তো আজকে সেশন এখানে শেষ করব, আর ভগবানের কাছে এই প্রার্থনা করব, ডাইরেক্টিভ প্রিন্সিপালে যেটা বলা আছে সবকা সাথ সবকা বিকাশ, কথাটার আসল যে মানে সেটা ইমপ্লিমেন্ট হোক। সবকা সাথ সবকা বিকাশ বলে ধোকাবাজি দিয়ে না, সবকা সাথ সবকা বিকাশ ডাইরেক্টিভ প্রিন্সিপাল এবং ফান্ডামেন্টাল রাইট অনুযায়ী হোক। ধোকা দেওয়ার জন্য ওটা বলার, ধোকা দিয়ে 2-1 লোক বলছে আমাদের ইন্ডিয়াতে, সেই লোকগুলোকে বাদ দিন যত তাড়াতাড়ি সম্ভব। এটা আপনাদেরই হাতে আছে। নমস্কার, ভালো থাকবেন, গুড নাইট।